গাজীপুরে 7 দিনেও নমুনা দিতে পারেন না শ্রমিকরা, রিপোর্ট না পেলে চাকরি হারানোর শঙ্কা। রাজধানীর 23 পশুর হাটের 10টি রেড জোনে ঘনবসতিতে হাট চান না অনেক কাউন্সিলর। করোনায় মিলছে না সরকারি আইনি সেবা, মামলার সুযোগ না থাকায় কমেছে বিচার প্রার্থীও। করোনা দুর্যোগে ব্যবহার হচ্ছে যুদ্ধ হেলিকপ্টার, উন্নত সেবা নিশ্চিতে বহন করা হচ্ছে রোগী। বিশ্বে একদিনে রেকর্ড 2 লাখ মানুষের করোনা শনাক্ত, যুক্তরাষ্ট্র ব্রাজিলেই 1 লাখের বেশি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে গিয়ে 1 সপ্তাহেও নমুনা জমা দিতে পারছে না শ্রমিকেরা। করোনা নেগেটিভ হলেও রিপোর্ট না পাওয়ার অভিযোগ করছেন তারা। নেগেটিভ রিপোর্টের সার্টিফিকেট ছাড়া কারখানায় যোগ দেওয়ার অনুমতি না মেলায় রয়েছে চাকরি হারানোর শঙ্কাও। গাজীপুরে নমুনা সংগ্রহের বুথ 7টি। এসব বুথে নমুনা জমা দিতে ভিড় করছেন শত শত শ্রমিক। তবে কিট সংকট, নমুনা সংগ্রহের জটিলতা, লোকবল সংকটের কারণে উপসর্গ থাকলেও 7 দিনেও নমুনা দিতে পারছেন না অনেকেই। দীর্ঘ অপেক্ষার পর নমুনা জমা দেয়া গেলেও রিপোর্টে করোনা নেগেটিভ হলে ভোগান্তি আরও এক ধাপ। কেননা যাদের করোনা নেগেটিভ তাদেরকে রিপোর্ট দেয়া হচ্ছে না। আবার করোনা আক্রান্তদের পরবর্তী পরীক্ষার ফল নেগেটিভ হলে তারাও রিপোর্ট পেতে ভোগান্তি পোহাচ্ছেন। ফলে করোনা মুক্তির সার্টিফিকেট না পাওয়ায় চাকরি হারানোর শঙ্কায় শ্রমিকরা। অফিসে মাথা ব্যথা করছে, পরীক্ষা লাগবে, নাহলে তোমার চাকরি নেই। অনেক দৌড়াদৌড়ি করে পরীক্ষাটা এনেতে নমুনা দেওয়ার পরে আমাকে বলছে 7 দিন পরে, মানে 7 দিন আগে মোবাইলে মেসেজ যাবে, কিন্তু এই পর্যন্ত মোবাইলে মেসেজ জানাই। রিপোর্ট দিতে বিলম্বের কথা স্বীকার করেছেন জেলা সিভিল সার্জন। সব তো আপনি কিভাবে করবেন যে আমি সুস্থ কিনা, আমি সুস্থ কিনা, আমি সুস্থ কিনা? আপনার তো দেখা যাচ্ছে যে আপনি সুস্থ, তো সেই প্রেশারটা তো আছেই। কারণে আমরা বলে দিই যে এতগুলো পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ, কিন্তু তাদের অনেক সময় নেগেটিভ দরকার হয়, তার কাজে যোগদান করার জন্য দরকার হয়, কিন্তু সেটা তো আমাদের কাছে না আসলে তো আমরা দিতে পারি না। তবে শ্রমিকদের কাছ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি বিজিএমইএ কর্মকর্তাদের। এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে কোনো লোকের করোনা টেস্ট ছাড়া আমরা ফ্যাক্টরি ঢুকাবো না, এই ধরনের কোনো জিনিস আমাদের সংগঠন থেকে বলা নাই। আমরা একেবারেই, আমার যদি টেস্ট করতে হয় আমার ওয়ার্কার, সেটা আমার করাইতে হবে। জেলা প্রশাসক বলছেন শ্রমিকদের কাছে যাতে করোনা মুক্তির সনদ না চাওয়া হয় তা নিশ্চিত করা হবে। সে যদি সাসপেক্টেড হয় তাহলে তাকে আইসোলেশন করতে হবে মালিককেই, এবং তাকে পরীক্ষা করার দায়িত্ব কিন্তু মালিক কর্তৃপক্ষেরই। যদি সাসপেক্টেড হয়, তিনি যদি অন্যায়ভাবে এই শ্রমিকের কাছে এটি চেয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও গাজীপুরে চালু রয়েছে 1,500-এর বেশি পোশাক কারখানা। কাজ করছেন অন্তত 22 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, 7টি বুথে থেকে কি পরিমাণ নমুনা প্রতিদিন নেওয়া হয় আর প্রতিদিন কতটি ফল দেন তারা? গাজীপুর করোনা হটস্পট হিসেবে পরিচিত এবং এখানে শিল্প পুলিশের যে তথ্য, তাতে 1,500-এর মতন পোশাক কারখানা এখন খোলা রয়েছে এবং সেখানে লাখ লাখ শ্রমিক কিন্তু কাজ করছেন। আমি কয়েকটি বুথ এর আগে ঘুরে দেখেছি এবং স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে একটি পিসিআর ল্যাব এবং ফজিলাতুন্নেসা মুজিব ওইখানে একটি পিসিআর ল্যাব এবং বিজিএমএর একটি পিসিআর ল্যাব রয়েছে। সর্বমোট 3টি পিসিআর ল্যাবের মাধ্যমে এখানে করোনার যে নমুনা সেগুলো পরীক্ষা করা হয় এবং সিভিল সার্জন এবং জেলা প্রশাসক আমাকে যে তথ্য দিয়েছেন তাতে এখানে সর্বমোট 300-এর মতন রোগী এই পিসিআর ল্যাবগুলোতে পরীক্ষা করা সম্ভব এবং প্রতিদিন এখানে 300-এর মতো রোগীর নমুনা এই পিসিআর ল্যাবগুলোতে পরীক্ষা করা হয় এবং অন্য যে নমুনাগুলো সেগুলো ঢাকার আইডিসিআরে
পাঠানো হয়। আমি একটি বুথে ঘুরে দেখেছি, সেখানে তাদের যে স্বাস্থ্য কর্মী তারা বলছেন যে এই বুথে 40টির মতন কিট তারা প্রতিদিন ব্যবহার করেন এবং 40 জনের নমুনা সেখানে সংগ্রহ করা হয়। তো এইভাবে কিন্তু 60টি যে বুথ রয়েছে, 60টি বুথের মধ্যে প্রায় একই চিত্র এই বুথগুলোতে, এবং 300-এরও বেশি কোনোভাবে এই বুথগুলো থেকে রোগীর নমুনা সংগ্রহ করা সম্ভব নয়, যেখানে রোগীর সংখ্যা কিন্তু কয়েক গুণ বেশি, অনেক ক্ষেত্রে 2 গুণ 3 গুণও থাকে। এবং বেশিরভাগই পোশাক শ্রমিক, সাধারণ নিম্নবিত্ত বা সাধারণ মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে সেখানে লম্বা লাইনে ভিড় করেন। এবং সেখানে যে রোগীরা রয়েছেন তারা যে অভিযোগ করছেন যে লম্বা লাইন থাকার পর অনেক সময় কিট না থাকায় বা লোকবল সংকটের কারণে তারা নির্ধারিত সময়ে তারা যে কাঙ্ক্ষিত নমুনা সংগ্রহ বা নমুনা দেওয়ার বিষয়টি সেটি তারা দিতে পারছেন না, এবং রিপোর্ট পেতেও তাদেরকে নানা ভোগান্তি পেতে হয়। যেখানে 7 দিন বা 3 দিনের ভিতরে রিপোর্ট পাওয়ার কথা বা মোবাইলে বলা হয় যে তাদের মেসেজ যাবে, কিন্তু 7 দিন বা 10 দিনের মধ্যে অনেকের মেসেজ না যাওয়াতে তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। এবং পোশাক শ্রমিকরা যেটি অভিযোগ করছেন যে তাদের করোনা নেগেটিভ হলে তাদেরকে কারখানায় যেতে দেওয়া হয়, যদি কোনো রোগীর করোনা উপসর্গ দেখা দেওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে পরীক্ষা বাধ্যতামূলক এবং পরীক্ষার ফল নিয়েই তাদেরকে কিন্তু কারখানায় যেতে হয়। সেক্ষেত্রে তারা একটি ভোগান্তির মধ্যে পড়েন, বিশেষ করে যখন তারা নমুনা দিতে যান তখন একটি ভোগান্তি থাকে, এবং নমুনা দেওয়ার পর পরবর্তী যে পরীক্ষার ফলাফল সেটি পেতেও কিন্তু তারা নানা ধরনের হয়রানির শিকার হন বলে এখানকার যারা পোশাক শ্রমিক বা যারা করোনায় নমুনা দিতে আসছেন তারা অভিযোগ করছেন। সেক্ষেত্রে অনেক সময় 10 দিনও লেগে যায় রিপোর্ট পেতে, এবং যাদের নেগেটিভ রয়েছে রিপোর্ট সেক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট কিন্তু অনেকেই পাচ্ছেন না। এই ধরনের অভিযোগও কিন্তু রোগীদের মধ্যে রয়েছে। তো সার্বিকভাবে বলা চলেছে এই যে ভোগান্তি এটি কিন্তু গাজীপুরে সর্বত্র সবগুলো উপজেলাতে প্রায় একই চিত্র, এবং এই ভোগান্তিতে নাজেহাল হচ্ছেন এখানকার সাধারণ মানুষ এবং পোশাক শ্রমিকরা। তো বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক এবং স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে নমুনার পরীক্ষার যে বিলম্ব সেটি তারা মেনে নিয়েছেন, এবং তারা বলছেন যে এই দুর্ভোগ যাতে না হয় সেজন্য তারা সচেষ্ট রয়েছেন, এবং দ্রুত যাতে এই পরীক্ষার নমুনার ফলাফল দেওয়া যায় সেই বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। আর জেলা প্রশাসক বলছেন যে কারো কোনো শ্রমিককে যাতে নেগেটিভ সার্টিফিকেট দিতে বাধ্য না করা হয়, তাদেরকে যেন জোর জবরদস্তি না করা হয় কারখানা কর্তৃপক্ষ, সেই বিষয়টি নিয়ে তারা তদারকি করছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তো গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। রাজধানীতে এবার 23টি পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে 10টি রেড জোনে, অর্থাৎ করোনার উচ্চ ঝুঁকি এলাকায়। করোনা সতর্কতায় ঘনবসতি এলাকায় হাট বসানোর বিপক্ষে অনেক কাউন্সিলর। উত্তর ঢাকার মেয়র ইতিবাচক আশ্বাস দিলেও ঘোষণা আসেনি দক্ষিণ সিটি থেকে। রাজধানীর উত্তর সিটির তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ। প্রতি বছরের মতো এবারও এই মাঠে পশুর হাটের দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্তমানে এই এলাকায় করোনা আক্রান্ত 340 জন, 1.5 মাস আগেও যে সংখ্যা ছিল 98 জন। আরেকটি পশুর হাট বসছে দক্ষিণ সিটির শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে। 1.5 মাসে এখানে রোগী বেড়েছে 50 জন। ঢাকা উত্তরের মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, আফতাবনগরে বেশি করোনা রোগী থাকা সত্ত্বেও হাট ইজারা দেওয়া হচ্ছে। অন্যদিকে দক্ষিণের লালবাগ, হাজারীবাগ, কমলাপুর, যাত্রাবাড়ি, খিলগয়ে বসছে পশুর হাট। অনেক কাউন্সিলর মনে করছেন করোনার এই পরিস্থিতিতে পশুর হাট বসানো ঝুঁকিপূর্ণ। সারা ঢাকা শহর অনেক জায়গা থেকে লোকজন আসবে, এখন এখানে রাস্তা থাকবে কয়েকটা হাটে ঢোকার, কয়েকটা বেরোনোর। এখানে স্বাস্থ্যবিধি মোতাবেক কিভাবে মেনটেন করব আমরা, অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু সন্দিহান, আমি শঙ্কিত। এখন এমনি একটু ঝুঁকির সময় মনে করি আমি, তারপরেও যেহেতু মুসলমানদের ধর্মীয় বিষয়, এই হাটে ঢোকার পূর্বে কয়েকটা গেট থাকবে, এই গেটে আমরা লিফলেট, ব্যানার, ফেস্টুন লাগিয়ে দেবো, মাস্ক পরা ছাড়া কেউ যাতে হাটে ঢুকতে না পারে। ঢাকা উত্তরে 9টি হাটের ইজারা দেওয়া হচ্ছে। এর মধ্যে তেজগাঁও, উত্তরা ও আফতাবনগর আবাসিক এলাকায় হাট বাতিলের কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে দক্ষিণে বসছে 14টি হাট। আমরা চাচ্ছি তেজগাঁতে হাটটা না করার জন্য, আফতাবনগরে আমি চাচ্ছি যে হাটটা যেন না করা যায়। সুতরাং অবশ্যই এই হাট থেকে কিন্তু একটা ইনকাম আসে, কিন্তু আমি চিন্তা করছি ইনকাম থেকে
ইনকামের দিকে আমি চিন্তা করব না, আমি চিন্তা করব হাটটাকে যুক্তিপূর্ণ কমায় মানুষকে সুবিধা দেওয়া যায়, প্লাস অনলাইনের মাধ্যমেও গরু বিক্রি করা যায় কি না যায় সেই ব্যাপারেও কিন্তু আমরা অলরেডি মাথার মধ্যে আমরা চিন্তা শুরু করেছি। আমরা সেখানে নির্ধারিত গোলাকার আমরা বৃত্ত করে দিব, যাতে করে ক্রেতা বিক্রেতার মধ্যে যেন একটা দূরত্ব বজায় থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে হাট বসালে করোনা সংক্রমণ বাড়তে পারে। অনলাইন বা বিকল্প মাধ্যমে পশু কেনাকাটার বিষয়ে জোর দেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একদিনে আবার 4,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ছাড়ালো 1,53,000। মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,926 জনে। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে সবশেষ 14 দিনে শনাক্ত হয়েছে 50,000-এর বেশি করোনা রোগী। 117তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1.5 লাখ। 8 মার্চ প্রথম কোভিড-19 শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর 87তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ায় 50,000। গত 18 জুন আক্রান্ত ছাড়ায় 1 লাখ। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় আরও 18,362 জনের নমুনা পরীক্ষায় 4,019 জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত 1,53,277 জন। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.10%। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে মারা গেছেন 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা 1,926 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 2 জন, 51 থেকে 60 16 জন, 61 থেকে 70 8 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। বিভাগ ভিত্তিক গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগে 5 জন, রাজশাহী 5 জন, রংপুর 1 জন, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগের 2 জন। এ সময় দেশে সুস্থ হয়েছেন 4,334 জন। মোট সুস্থ 66,442 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 43.35%। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনার উপসর্গ দেখা দিলে 14 দিন, উপসর্গ ভালো হলে আরও 14 দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। যে কেউ কোভিড-19 পজিটিভ হলে তিনি 14 দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে, আমি আবার বলছি, লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরো 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত ফিতে করোনা পরীক্ষা করানোর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারিভাবে করোনার নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষ। যদিও কর্তৃপক্ষ বলছে ফি নির্ধারণের পর এখন আর কেউ বারবার পরীক্ষা করাতে আসবে না। আর অপ্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কিত সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করে বিশ্লেষকরা বলছেন, লক্ষণ দেখা দিলে বা ভয়ের কারণেই কেবল মানুষ হাসপাতালে এবং পরীক্ষার বুথে ভিড় করছে। দেশে করোনা সংক্রমণের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করে, ধনী বা গরিব যেই কোভিড-19 আক্রান্ত হবেন তার যাবতীয় দায়িত্ব নেবে সরকার। বিনা খরচে করোনা পরীক্ষা করা হবে বলেও জানানো হয়। মাত্র 4 মাসের মাথায় পাল্টে যায় দৃশ্যপট। বিনামূল্যে করোনা পরীক্ষার অবস্থান থেকে সরে আসে সরকার। নমুনা সংগ্রহের জন্য নির্ধারণ করা হয় ফি। নতুন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ। গতকালকে থেকে নাকি টাকা লাগতেছে 200 টাকা করে। গতকালকে আমি আসছি 7টা বাজে, আসে আমি সিরিয়াল পাই নাই। গতকালকে আসছিলাম 9:30 এসেও আমি সিরিয়াল পাইনি, আর আজকে আমি 5:30 এসেও 41 নম্বর সিরিয়ালে। দিন মজুর যারা খায়, খেটে খায় মানুষ, তারা এই 200 টাকা তাদের জন্য অনেক কষ্টসাধ্য। আমরা স্যাম্পল দিয়ে গেছি আগে, কিন্তু স্যাম্পল অনুযায়ী আমাদের রিপোর্টটা আসতেছে না। এখানে দিয়েছেন খায়, খেটে খায় মানুষ, তারা এই 200 টাকা তাদের জন্য অনেক কষ্টসাধ্য। আমরা স্যাম্পল দিয়ে গেছি আগে, কিন্তু স্যাম্পল অনুযায়ী আমাদের রিপোর্টটা আসতেছে না। এখানে দিয়েছেন নোটিশে যে 500 টাকা নিয়ে বাসা থেকে স্যাম্পল এনে দিন, কিন্তু এখানে নিশ্চয়তা পাচ্ছি না যে কার সাথে যোগাযোগ করে আমি স্যাম্পলটা দিব। এই অবস্থানের পক্ষে ব্যাখ্যাও দাঁড় করিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলছে, অপ্রয়োজনীয় পরীক্ষা এড়ানো সহ উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ফি নির্ধারণ করা হয়েছে। অনেকে আছেন আসলে অপ্রয়োজনীয়ভাবে চেষ্টা করছেন, যাদের দরকার নেই। আসলে যাদের বেশি দরকার, যারা ভুক্তভোগী, তাদেরকে আসলে প্রায়োরিটি দিয়ে করা উচিত। তাতে কিন্তু আমাদের সংক্রমণটা অনেকটাই কমবে। কারণ কেউ যদি পজিটিভ হয়ে থাকে, তাকে যদি আর্লি টেস্টটা করা হয়, সেক্ষেত্রে ডিটেকশন হয়ে গেলে আর্লি, তখন তার কাছ থেকে ছড়ানোর আশঙ্কাটা অনেকটা কম থাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে মহামারীর বিরুদ্ধে এ লড়াইয়ে সব দেশে বিনামূল্যে তাদের জনগণের জন্য সরকারিভাবে করোনা পরীক্ষা সেবা চালু রেখেছে।
সেখানে বাংলাদেশের এই অবস্থান সংক্রমণ নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে অভিমত তাদের। এর ফলে করোনা বিরোধী যুদ্ধ ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ তাবৎ বৈজ্ঞানিক সংস্থাগুলো যখন করোনা টেস্টের অনেক বেশি টেস্ট করার কথা বলছে, তখন বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তটি গ্রহণযোগ্য, নেতিবাচক এবং এর ফলে জাতীয়ভাবে করোনা প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ফির কারণে করোনা পরীক্ষায় সাধারণ মানুষ আগ্রহী না হলে সংক্রমণের ঝুঁকি আরো বাড়বে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে মিলছে না বিনা খরচে সরকারি আইনি সেবা, লিগ্যাল এইড। ভার্চুয়াল কোর্টে এসব মামলা দায়েরের সুযোগ না থাকায় আইনি সেবা পেতে অপেক্ষা করতে হবে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত। এতে অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও বেশি কমেছে বিচার প্রার্থীর সংখ্যাও। করোনার এই দুঃসময়ে নাটোর থেকে বিনা খরচে সরকারি আইনি সেবা পেতে ঢাকায় এসেছেন এই ব্যক্তি। সরকারি জমি ভোগ দখল সংক্রান্ত এক মামলার সুরাহাই তার লক্ষ্য। বিচারিক আদালতের আদেশ নিজেদের পক্ষে গেলেও স্থানীয় প্রশাসনের রোষানলে ভিটে বাড়িতে থাকতে পারছেন না বলে তার দাবি। সে কারণেই এসেছেন উচ্চ আদালতে। ম্যাজিস্ট্রেট মানুষ মোবাইল কোর্ট করবে, আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না, তাই আমি আজকে হাইকোর্ট এখানে লিগ্যাল এই অফিসে আসছি একটা বিচার পাওয়ার জন্য। লিগ্যাল এইডের সমন্বয়ক রিপন পৌল ইস্কু বলছেন, তাদের কাছে আসা বেশিরভাগই সিভিল মামলা। জামিনের মামলা নেই বললেই চলে, তবে ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ের জামিনের মামলারই শুধু শুনানি যাচ্ছে। এতে বিত্তহীনরা আইনি সুবিধা চাইলেও তা দেয়া যাচ্ছে না। জরুরি কোনো রিট মামলা যদি করা হয় তখন নিশ্চয়ই আমরা ভাষা করে আমরা আইনজীবীকে আমরা কানেক্ট করতে বলবো, আবেদন করতে বলবো আমরা। কিন্তু আমাদের কাছে অধিকাংশ মামলা হলো আপনার সিভিল নেচারের মামলা। যে মামলাগুলো আমাদের কাছে আসছে, আমরা অপোজিট পার্টি, হ্যাঁ, সেগুলো তো অন্য একটা কোর্ট রুল ইস্যু করেছে। সুতরাং সে যখন নাকি আপনার স্বাভাবিকভাবে কোর্ট, তখনই সে মামলাগুলো আমরা উত্থাপন করতে পারবো। মানে ভার্চুয়াল কোর্টে আপাতত আমরা কোনো মামলা আমরা দায়ের করছি না, কারণ ওই রকম জরুরি ভিত্তিতে মামলা করার কোনো ইস্যু আমাদের কাছে এই মুহূর্তে নেই। আইনি সহায়তার জন্য বিচার প্রার্থীরা হটলাইন বা সরাসরি কেন্দ্রে এসেও করছেন যোগাযোগ। স্বাভাবিক সময়ের তুলনায় এখন মামলার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলেও জানালেন রিপন পৌল ইস্কু। তবে যারাই আসছেন তাদের মামলা দায়েরের জন্য অপেক্ষা করতে হবে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত। স্বাভাবিকভাবে আপনার প্রতি মাসে আপনি যদি 22টা ওয়ার্কিং ডেজ দেখেন, আপনি দেখবেন যে প্রতি মাসে না হলেও আপনার 350 জন তো আপনার মোবাইলে রিচ করেই, এবং ক্লায়েন্ট তো আপনার 30 থেকে 40 জন 80 মাসে কম হলেও। এখন আমরা দেখলাম যে এই জুন মাসে 17 জনের মতো ক্লায়েন্ট আমাদের অফিসে আসছে। গত এক বছরে 4,30,773 জনকে বিনা খরচে সরকারি আইনি সেবা দেয়া হয়েছে। এছাড়াও প্রায় পৌনে 21 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে সারা দেশের লিগ্যাল এইড কার্যালয় এবং শ্রমিক আইনগত সহায়তা সেল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই দাবি করে প্রতিষ্ঠানটি। জানানো হয়, ভ্যাকসিনটি প্রথম ধাপে কয়েকটি প্রাণীর ওপর প্রয়োগ করে সফলতা মিলেছে। এখন মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। এর জন্য 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে গ্লোব বায়োটেক। মানুষের বডিতে ফুস করার উপযোগী করতে হলে আমাকে আরো 6 থেকে 7 মাস কাজ করতে হবে। আমি যখন এখান থেকে ক্লিয়ারেন্স পাবো সরকার থেকে, আমি প্রোডাকশন শুরু করতে পারবো। বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 5,000 কোটি টাকা। ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। তিনি জানান, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়নে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রমিকদের চাকরিচ্যুত না করে পাওনা পরিশোধের মাধ্যমে পাঠানো হচ্ছে অবসরে। প্রায় 25,000 শ্রমিককে পাওনার অর্ধেক দেওয়া হবে নগদ টাকায়, বাকিটা পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে। আগামী 3 দিনের মধ্যে শ্রমিকদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা দুর্যোগে মানবতার সেবায় এখন ব্যবহার হচ্ছে যুদ্ধ হেলিকপ্টার। এক অনন্য ভূমিকা রাখছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে বহন করা হচ্ছে করোনা রোগী।
বৈমানিকেরা জানান, নাইট ভিশন গগলসের সুবিধা থাকায় যে কোনো সময় দুর্গম এলাকা থেকেও রোগী আনা সম্ভব হয়েছে। 23 এপ্রিল খুলনা থেকে ঢাকায় নিয়ে আসা হয় করোনায় মুমূর্ষু চিকিৎসক মাসুদ আহমেদকে। ঝড় বৃষ্টির মধ্যেই পরপর দুবার উড়ে বিমান বাহিনীর যুদ্ধ হেলিকপ্টার MI-171SH সময় মতো রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারায় বেঁচে যান মাসুদ আহমেদ। সেই সময় তো করোনা নিয়ে মানুষের ভীতিও অনেক বেশি ছিল। আর যদি বিমান বাহিনী এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে এই সাপোর্টটা না দিতেন, তাহলে হয়তো আপনার সাথে এই কথা বলার সুযোগ আর আমার সারা জীবনের জন্য হতো না। এখন পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে 7 জন কোভিড-19 রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে বিমান বাহিনী। এ কাজে বেশ কয়েকটি যুদ্ধ হেলিকপ্টারেই সংযোজন করা হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোলাতে গিয়েছিলাম, ভোলার ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আসতে। উনি কিন্তু করোনা পেশেন্ট ছিলেন, পজিটিভ। তো যখন ওনার কলটা আসে তখন থেকে ওয়েদার খারাপ হওয়া শুরু হয়। আমি যখন ওখানটাতে যাই, এবং ওখানটাতে আমরা আগে কখনোই যাইনি, আমার ভরসা ছিল, আমার কনফিডেন্স ছিল যে এই নাইট ভিশন গগলসটাই আমাকে হেল্প করবে ওই জায়গাটাতে নেমে আসতে। বিমান বাহিনীর বৈমানিকরা জানান, এই হেলিকপ্টারের নাইট ভিশন গগলস দিয়ে রাতে দিনে সমানভাবে দেখা যায়, ফলে হেলিপ্যাড ছাড়াও যে কোনো জায়গায় নামা যায়। কিছু কিছু সময় টাইম সেন্সিটিভ একটা রোগী থাকে, যে হয়তো আধা ঘন্টা সময় যদি বেশি পাওয়া যেত, হয়তো তার জীবনটা সেভ করাটা বেশি সহজ হতো। সেই ক্ষেত্রে এই মনোবেদনার পার্টটা কিন্তু এখন আমাদের আসলে দূর হয়েছে। সংক্রমণের ঝুঁকি ছাপিয়ে রোগীকে অল্প সময়ে উন্নত চিকিৎসার জন্য পৌঁছে দেয়াই মূল চ্যালেঞ্জ। বৈমানিকরা জানান, যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি মানবিকতার জন্য কাজ করাও তাদের প্রশিক্ষণের আরেকটি অংশ। কোভিডের যত রকম পেশেন্ট আছে কাজ করছি, তো সেগুলো নিয়ে আমরা টেনশন করি, কিন্তু কখনো এই ভাইরাসের জন্য কিছু হবে ওটা নিয়ে আমরা আসলে খুব বেশি ওরিড না। নর্মালি যুদ্ধ বলতে বুঝি যে কোনো দৃশ্যমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা, আর আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। সো ঠিক যুদ্ধতে যে ডেডিকেশনটা লাগে, আমরা কিন্তু ঠিক ওই ডেডিকেশনটা নিয়েই এটার জন্য আছি। বিমান বাহিনী গত 20 জুন প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে মধ্য আফ্রিকায় নাইট ভিশন প্রযুক্তির 3টি হেলিকপ্টার মোতায়েন করে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা অনিয়মের অভিযোগে নতুন এমপিওভুক্ত 24টি মাদ্রাসার এমপিও স্থগিত করেছে মাদ্রাসা অধিদপ্তর। এছাড়া অর্ধশতাধিক মাদ্রাসার নানা অনিয়মের অভিযোগ মিলছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর। টাঙ্গাইলের আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার এমপিও হয়েছে 2019 সালে। এই মাদ্রাসার সুপার আরিফুল ইসলাম 4 বছরে মাত্র 18 দিন অফিস করেছে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অভিযোগ আসে। তবে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন তিনি। ওইটা হলো বেসরকারি হিসাব রাখার জন্য তাদেরকে না, আমি স্বাক্ষর আমি বলি ওটা মানে আমার স্বাক্ষর এই জন্য নাই, আমি বেসরকারি কোনো বেতন নেই নাই প্রতিষ্ঠান থেকে। সেই সাথে এই মাদ্রাসার সহকারী সুপার হারুনুর রশিদ এমপিও হওয়ার আগে 3 বছর বিদেশে অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে। তবে এমপিও হওয়ার 1 মাস আগে দেশে আসেন, যেটি নিয়মের লঙ্ঘন। তিনি এসব অভিযোগ স্বীকার করে বলেন, 3 বছর নয়, অল্প দিন বাইরে ছিলেন। 3 বছর না, আর কম ছিল, 3 বছর হয়নি। এই মাদ্রাসার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করছে অধিদপ্তর বলছে, অর্ধশতাধিক মাদ্রাসার বিরুদ্ধে এমপিও সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে তদন্ত চলছে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। অনেক মাদ্রাসার বিষয়ে অভিযোগ আছে, যারা এমপিও পাওয়ার কয়েকদিন আগে পুরাতন শিক্ষকদের চাকরিচ্যুত করে টাকার বিনিময়ে নতুন শিক্ষক নিয়োগ দেন। অধিদপ্তর বলছে, নতুন এমপিও পাওয়া 499টি মাদ্রাসার মধ্যে 24টি মাদ্রাসার এমপিও এসব অভিযোগে স্থগিত করা হয়েছে। আমরা অভিযোগ পেলেই আমরা তদন্ত করি, এবং তদন্ত করে আমরা কিন্তু বিধি মোতাবেক ব্যবস্থা করি, সরকারি বিধিবিধান অনুসরণ করে আমরা ব্যবস্থা নেই। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারি নির্দেশনা এরকমই আছে, প্রয়োজন বোধে কিন্তু আমরা একদম এমপি ব্যবস্থা করি, সরকারি বিধিবিধান অনুসরণ করে আমরা ব্যবস্থা নেই। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারি নির্দেশনা এরকমই আছে, প্রয়োজন বোধে কিন্তু আমরা একদম এমপি বাতিলও করে দিব। তো সেটাও আমাদের আমাদের বিধিতে আছে। এ সংক্রান্ত অভিযোগ পেলে সরাসরি জানানোর আহ্বান জানিয়েছে মাদ্রাসা অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাহাড়ি ঢলের পানিতে গত 2 সপ্তাহ ধরেই উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়তে শুরু করে। এতে এসব নিচু এলাকা প্লাবিত হয়।
ডুবে যায় ফসলের ক্ষেত ও ভেসে যায় পুকুরের মাছ। বন্যার পানিতে পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিলেটের মাছ চাষিরা। করোনা পরিস্থিতিতে মাছ ব্যবসায় এমনিতেই মন্দা চলছিল। উৎপাদন খরচ বাড়লেও আশানুরূপ মাছ বিক্রি করতে না পারায় হতাশ ছিলেন সিলেটের চাষিরা। এর উপর খাড়া ঘা হয়ে আসে উজান থেকে নেমে আসা ঢল। হঠাৎ বন্যায় ভেসে যায় পুকুরের মাছ। এ অবস্থায় বড় লোকসানে পড়েছেন চাষিরা। প্রায় 20 একর আমার এই ফিশারির 95% মাছ বার হয়ে লইয়া গেছে, এখন একবারে খালি হয়ে গেছে। পানিটা এমন ভাবে আসছে যে হঠাৎ কইরা রাতেই পানি পার ভেঙ্গার মাছ সবকিছু চলে গেছে। মৎস্য বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে 5,000 টাকা প্রণোদনা প্যাকেজ 4% সুদে ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে। তো আমরা চাষিদেরকে এনকারেজ করতেছি যে তারা যেন ব্যাংকের সাথে যোগাযোগ করে এই ঋণগুলো নেয় এবং আমরা সার্বিক সহযোগিতা করব। জেলার প্রায় 54,000 পুকুরে মাছ চাষে জড়িত 7,218 জন চাষি। ঢলের পানিতে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সদর উপজেলার অন্তত 672টি পুকুরে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও ভোগান্তি কমছে না শিগগিরই। আগামী 3-4 দিনের মধ্যে আরেক দফায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড। এদিকে মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে, কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন। দুর্গত অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও প্রশাসন থেকে কোনো সহায়তা পায়নি দুর্গতরা। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দুলাল হোসেন। দুলাল, জামালপুরে কোন কোন এলাকা বন্যা প্লাবিত হয়েছে, তারা ঠিকমতো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা? জানেন, জামালপুরের 7টি উপজেলার 45টি ইউনিয়ন বর্তমানে বন্যা কবলিত হয়ে পড়েছে। এই 45টি ইউনিয়নের প্রায় 4 লাখ লোক পানিবন্দী রয়েছে। পানিবন্দী প্রায় 26টি আশ্রয় কেন্দ্রে বিভিন্ন চরাঞ্চলের মানুষ, বানবাসী মানুষ আশ্রয় নিলেও ইতিমধ্যে তারা 7 দিন পার করেছে এই আশ্রয়স্থলে, কিন্তু তারা তেমন কোনো এখনো সরকারি সাহায্য পায়নি। আর যমুনার পানি ইতিমধ্যে 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 75 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও কিন্তু রাস্তাঘাট এবং মানুষের বাড়িঘর থেকে পানি এখনো সরে যায়নি, ফলে তাদের দুর্ভোগ চরম আকারে ধারণ করেছে। অপরদিকে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের ইসলামপুর সদর এবং জামালপুর পৌরসভার কমপক্ষে 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। আমি জেলা প্রশাসক এনামুল হকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বন্যা কবলিত মানুষদের জন্য এ পর্যন্ত 60 মেট্রিক টন চাল এবং নগদ 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 7টি উপজেলার বন্যা দুর্গতদের মাঝে এই সামান্য ত্রাণ পরিমাণ বানবাসীদের জন্য খুবই অপ্রতুল। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা। তারা গত এই 8 দিনে বন্যায় কোনো কাজ না করতে পেরে তাদের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তারা জানিয়েছেন যে যদি তাদের মধ্যে দ্রুত সরকারি খাদ্য সহায়তা সরবরাহ করা না হয় তাহলে তাদেরকে না খেয়ে দিন কাটাতে হবে। অপরদিকে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী 2-3 দিনের মধ্যে যদি ভারতে ভারী বর্ষণ হয় তাহলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। আর যদি বন্যা পরিস্থিতি অবনতি হয় তাহলে এই এলাকার মানুষদের দুর্ভোগ বাড়বে এবং বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ। জামালপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী দুলাল হোসেন। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট ঠেকাতে বরিশাল বিভাগে এবার পতিত জমিতেও আউশ ধান চাষ হয়েছে। বিভাগে 6 জেলায় প্রায় 61,000 হেক্টর পতিত জমি চাষের আওতায় এসেছে। গত বছরের তুলনায় এবার প্রায় 1.5 লাখ টন বেশি আউশ উৎপাদনের আশা কৃষি বিভাগের। বাকেরগঞ্জ উপজেলার তবিলকাঠি গ্রামের এই জমি আউশ মৌসুমে পতিত পড়ে থাকত এত বছর। তবে এবার স্থানীয় 6 কৃষক মিলে আউশ ধান চাষ করেছেন। করোনা পরিস্থিতিতে ভবিষ্যৎ সুরক্ষায় এবার বরিশালের 6 জেলায় 61,071 হেক্টর পতিত জমিতে আউশ চাষ হয়েছে। প্রতি কেজি আউশ উৎপাদনে কৃষকের খরচ হচ্ছে 19 থেকে 20 টাকা। আবহাওয়া রয়েছে অনুকূলে, সংকট নেই শ্রমিকেরও। সব মিলিয়ে ভালো উৎপাদনের আশা কৃষকের। আর যে এইখানে তো আমরা কোনো দিন জীবনে এইটা ব্লক করি নাই, বুঝলেন। এবছর হইলে আমাদের কৃষি অফিসের পরামর্শে
এই কারণে এখানে আমরা করতে বাধ্য হয়েছি। করোনার কারণে মনে করেন যে বদলাও ভালো পাওয়া গেছে, বদলার দামও বেশি নেই, নাই আগের দামই নিয়েছে। কৃষকের আগ্রহ আছে স্যার, ইনশাল্লাহ আগামীতে আরো বেশি হইবে, আর আমরাও একটু দক্ষ হবো স্যার, যাতে আমরা আরো ভালো করে ফলাইতে পারি। কৃষি বিভাগ বলছে আউশ উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর জেরে এবার 2.5 লাখ কৃষককে সম্পৃক্ত করা হয়েছে। কোনোভাবে খাদ্য ঘাটতি না হয় এই কারণে এই আউশ মৌসুমে বরিশাল সহ সারা বাংলাদেশের সমস্ত জেলার যারা আমরা আছি কৃষি বিভাগের লোকজন সবাই আউশ আবাদ যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের উপজেলা পর্যায়ে কৃষি অফিসাররা, সহকারী কৃষি অফিসার কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে আমরা উৎপাদন বাড়াতে পারি। বিভাগে এবার 2,19,600 টন অতিরিক্ত আউশ ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার মধ্যে 1,46,400 টন আসবে পতিত জমি থেকে। এবছর আমাদের ধানের দাম বেশি এবং আমাদের আবহাওয়া খুবই অনুকূলে ছিল, নিয়মিত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া করোনার পরিস্থিতির কারণে অনেক বেকার লোক যারা চাকরি হারানো, বিদেশ ফেরত, তারাও এবার এই কৃষিকাজে অংশগ্রহণ করছে, যার ফলে আমাদের এতটুকু অর্জন করা সম্ভব হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় এবার 2,42,596 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার প্রভাবে দেশের বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা কমে গেছে। বছরের প্রথম 6 মাসে বেশিরভাগ ব্যাংকের মুনাফা গড়ে 25 থেকে 35% পর্যন্ত কমে গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মুনাফা কিছুটা বাড়লেও তা লক্ষ্যমাত্রার চেয়ে কম। বিদ্যমান পরিস্থিতিতে বছর শেষে মুনাফার এই চিত্র আরও খারাপ হবার আশঙ্কা করছেন ব্যাংক নির্বাহীরা। ঋণের সুদহার এক অঙ্কের ঘরে নামলে ব্যাংকের আয় কমবে তা জানা ছিল আগে থেকেই। এর মধ্যে এসে পড়েছে করোনার থাবা, যার প্রভাবে 3 মাসের বেশি সময় স্থবির ছিল ব্যবসা বাণিজ্য। তার ফলাফল দেখা গেল অর্থনীতিতে নগদ অর্থের যোগান দেয়া ব্যাংক খাতের মুনাফার হিসেবে। সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 25টি বাণিজ্যিক ব্যাংকের জুন শেষের হিসেবে দেখা যাচ্ছে বছরের প্রথম 6 মাসে 3/4 ব্যাংকের মুনাফাই আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। এপ্রিল 1 তারিখ থেকে তো ইন্টারেস্ট রেট কমানো হয়েছে টু 9%। সো স্বাভাবিকভাবে এটা ধারণা করা হচ্ছে যে even impact on trade is also there. So আগামী 6 মাসে হয়তো দেখা যাবে যে profitability of banks even will get impacted further. বছরের প্রথম 6 মাসে আগের বছরের চেয়ে পুবালির মুনাফা কমেছে 135 কোটি টাকার মতো। একই সময়ে 32% মুনাফা কমেছে সাউথ ইস্ট ব্যাংকের। সোশ্যাল ইসলামের ক্ষেত্রে এই হার 37%, 330 কোটি থেকে নেমে এই সময়ে এক্সিম ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে 317 কোটি টাকা। আল আরাফার মুনাফা কমেছে প্রায় 95 কোটি টাকা। বছরের ব্যবধানে ন্যাশনালের আয় কমেছে 62 কোটি টাকার মতো। সারা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের স্থবিরতা চলছে, আমদানি রপ্তানি বাণিজ্য অনেক কমে গেছে, এতে করে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থার ব্যাংকের কমিশন ভিত্তিক আয় অনেক কমে গেছে। পাশাপাশি আমানতের সুদ এখনও পুরোপুরি 6% কমিয়ে আনা সম্ভব হয়নি। এতে ব্যাংকগুলি অতিরিক্ত সুদে আমানত সংগ্রহের পরিচালন মুনাফায় নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। মুনাফা বেড়েছে এমন তালিকায় প্রথম দিকেই আছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। প্রথম 6 মাসে মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে রূপালীর। 100 কোটি টাকার মতো মুনাফা বেড়েছে অগ্রণীর, যদিও তা বছরের শুরুতে ঠিক করা লক্ষ্যের থেকে কম বলে জানিয়েছেন ব্যাংকটির প্রধান নির্বাহী। মার্চ পর্যন্ত কিন্তু আমরা আমাদের টার্গেটের চেয়েও বেশি ছিলাম। মার্চে আমাদের সবগুলো ইন্ডিকেটরসগুলোই কিন্তু ভালো ছিল। এই কোভিডের একটা এফেক্ট এসছে, ফলে আমাদের প্রফিট কিছুটা গতি কমেছে, কিন্তু গতবারের চেয়ে ভালো হচ্ছে। দের ইজ দ্য হার্ডেনিং নিউজ। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন আর কর পরিশোধের পর বছর শেষে নিট মুনাফার পরিমাণ অনেক নিচে নেমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। উম্মুন আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢলে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে বন্যার পানিতে। সেই খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ঢলের পানি নামতে শুরু করেছে কিনা, আর পরবর্তীতে এটি পরিস্থিতি সামলাতে প্রশাসনের তৎপরতা আপনি কেমন দেখছেন? দেখুন, গত কয়েকদিনে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সীমান্তবর্তী যে উপজেলা তাহিরপুর, বিশাম্বরপুর, সুনামগঞ্জ সদর, ধর্মবাসা, এইসব উপজেলা যে বন্যায় প্লাবিত হয়েছিল, এখন কিন্তু এইসব উপজেলা থেকে এসব উপজেলার গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে। তো নামতে শুরু করলেও কিন্তু এখন নতুন করে আবার প্লাবিত হচ্ছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, সাল্লা, এসব উপজেলার প্রায় 2 শতাধিক গ্রামের প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। তো আসলে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে যে সমস্ত গ্রামে গত
2 দিন আগেও পানি ছিল, অর্থাৎ তাহিরপুর ধর্মবাসার যে গ্রামগুলোতে পানি ছিল, এখনো কিন্তু বাড়ির আঙ্গিনায় পানি আছে। অর্থাৎ তাদের যে প্রায় এখন পর্যন্ত প্রশাসনের তথ্য মতে প্রায় 1 লক্ষাধিক মানুষের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইসব ক্ষয়ক্ষতির যে পানি আরো নামার পরেই জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল হাদ জানিয়েছেন যে এইসব পানি নামার সাথে সাথে কিন্তু ক্ষতিপূরণের একটা নিরূপণ করার একটা তারা চেষ্টা করবেন। তারপর যাদের সবচেয়ে বেশি একেবারে অসহায় দরিদ্র একেবারে তাদেরকে ঢেউটিন দিয়ে তাদের পুনর্বাসন করার একটা চেষ্টা করবেন। আরো আমি বিশেষ করে যে গবাদি পশুর অনেকের গবাদি পশু ভেসে গেছে, গবাদি পশুর খাদ্য যেটাকে বলা হয় খাদ্য ভেসে গেছে, মাছ প্রায় সুনামগঞ্জের 11 উপজেলা প্রায় 2000 পুকুরে মাছ ভেসে গেছে, যার পরিমাণে প্রায় 21 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলা মৎস্য কর্মকর্তা আমাদের আবুল কালাম আজাদের সাথে আমি কথা বলেছিলাম গতকালকে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে সরাসরি মৎস্য কর্মকর্তারা আসলে কোনো প্রণোদনা দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য চাষিদেরকে ব্যবস্থা করে দিবেন এবং বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে উৎসাহ দেবেন যেন তারা এই যে এই ক্ষতি হয়েছে এই ক্ষতিটা যেন তারা উতরিয়ে উঠতে পারে। আর এছাড়াও সুনামগঞ্জ সড়ক বিভাগে কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ জেলার যে অভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে, যেমন সুনামগঞ্জ জেলা সদর থেকে জামালগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলা সদর থেকে ছাতক দুয়ারবাজার উপজেলার এই 2টি সড়কে কিন্তু বিশাল ভাঙনের দেখা দিয়েছে পাহাড়ি ঢলের কারণে। এই 2টি সড়কে কবে নাগাদ যে 2টা ভাঙন দিয়েছে, কবে নাগাদ যে এই 2টা সড়ক সংস্কার করা হবে তা আদৌ কিন্তু একটা শঙ্কার মধ্যে রয়েছে স্থানীয়রা। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার সাথে মাহবুব আলমের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে শীঘ্রই তারা ক্ষতিপূরণ ইতিমধ্যে তারা নিরূপণ করে ফেলেছে, প্রায় 60 কোটি টাকার একটা প্রকল্প তারা তৈরি করেছে, ইতিমধ্যে তারা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। এটা অনুমোদন হয়ে গেলে কিন্তু এই কাজ শুরু হবে বলে আমাকে তিনি জানিয়েছেন। তবে এটা আসলে আমরা দেখেছি এই ভাঙ্গনটা কিন্তু গত কয়েক 3 বছর সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। যাচ্ছে পরের সংবাদে। করোনার প্রভাবে অর্থনীতিতে যখন নেতিবাচক অবস্থা, তখন সুখবর এলো রেমিট্যান্সে। জুন মাসে এসেছে $183 কোটি রেমিট্যান্স, যা একক মাস হিসাবে দেশের রেমিট্যান্স প্রবাহের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া 2019-2020 অর্থ বছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রথমবারের মতো ছাড়িয়েছে $36 বিলিয়ন মাইল ফলক। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $3,614 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2018-2019 অর্থ বছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থ বছরে 15,000 কোটি টাকা রেমিট্যান্স বেশি এসেছে। গেল বছর রেমিট্যান্সের ওপর 2% প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়তে থাকে। জুনে যেটা আসছে তাই না, এটা তো আপনার হলো কি যে এই প্রণোদনাটা তো গভর্নমেন্টের কাজ করেছে ভালো। আর একটা হলো যে এই মানে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা কিছু আছে, বেশ কিছু নীতি সহায়তা সার্কুলার জারি করেছে, এটা একটা আছে এই কোভিড বিরাজমান পরিস্থিতিতে। মার্চ, এপ্রিল, মে করোনার কারণে বোধহয় এই 3 মাসে রেমিটেন্স কমে আসছে, জুনে আবার সেটা বেড়ে গেছে এবং জুনে বাড়ার ফলে আমরা 18 বিলিয়ন পার হতে পেরেছি। এই 3 মাস যদি না কমতো, অর্থ বছরের বাকি 9 মাসেই রেমিটেন্স বেড়েছিল আমাদের $20 বিলিয়ন বেশি, কিন্তু আমরা আশা করছিলাম আগামী মাস থেকে আরেকটু ভালো বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। করোনা সংকটে 3 মাসে কোটি টাকা লোকসানের দাবি বগুড়ার ফুল চাষিদের। তবে অবসরে বেড়েছে ফলদ ও বনজ গাছের চাহিদা, সেই সঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বেড়েছে সবুজায়ন। বিয়ে, জন্মদিন কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য বগুড়ায় ফুলের দোকানগুলোতে থাকে ভিড়। কিন্তু করোনার এই সময়ে ঘরোয়া অনুষ্ঠানেও চাহিদা কমায় তাতে উঠছে না খরচের টাকা। জেলায় ফুল চাষ করেন প্রায় 30 জন চাষি। তারা বলছেন বিক্রি না থাকলেও পরিচর্যা বন্ধ রাখা যায় না। এতে প্রতি মাসে এক একজন চাষির খরচ হয় 40,000 টাকা পর্যন্ত। লেবার এবং অন্যান্য সব মিলে প্রায় 40-45 হাজার টাকা প্রতি মাসে। এটা কোনো কিছু না করলে, শুধু খুললেই খরচ হবে। এটার যদি সরকার একটু নজর দিত যে আমাদের ফুলগুলো বাইরে পাঠাবো, এটার সহযোগিতাটা যদি আমরা পাইতাম তাহলে আমরা আরো ভালো করতে পারতাম। ফুল বিক্রি কমলেও কদর বেড়েছে ফলদ ও বনজ গাছের। সাধারণ ছুটির মাঝে অনেকেই কাটিয়েছেন বাগান করে। এতে ছোট ও মাঝারি নার্সারিগুলো দেখেছে লাভের মুখ। বাইরের লোকজন কম আসতে পারছে, ব্যাপারীরা তো খুচরা চাহিদা একটু বেশি, এজন্য আমরা খুচরা সেল দিচ্ছি বেশি, পাইকারি একটু কম। ধরেন কোনোদিন 200 যাচ্ছে, 300 যাচ্ছে, 400 এরকম, মানে কাস্টমারের উপর ডিপেন্ডস করে যে আসলে কিরকম বিক্রি বা সেল হবে।
জেলায় মে মাসে 478 ও জুনে 436 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ফলে প্রকৃতিও সেজেছে নবরূপে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্বে একদিনে রেকর্ড 2 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু 5,000-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি 5,23,000 ছাড়ালো, আক্রান্ত 1,09,70,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে ব্রাজিলে, মৃত 1277 জন, আক্রান্ত 48,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 15 লাখ ছাড়ালো। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, মিলেছে 53,000 নতুন রোগী, মারা গেছে 619 জন। সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়ারল্যান্ড। ভারতে বৃহস্পতিবার 377 জন করোনায় মারা গেছে, শনাক্ত হয়েছে 21,900 রোগী। পেরুতে করোনায় মোট মৃত্যু 10,000 ছাড়িয়েছে। জাপানের টোকিওতে বেড়েছে সংক্রমণ, 24 ঘন্টায় শনাক্ত 107 জন। এদিকে করোনার কারণে আফ্রিকায় পর্যটন শিল্পে $55 বিলিয়ন ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে লকডাউন শিথিলের পর পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে বলে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অঞ্চলে মোট মৃত্যুর 80 ভাগের বেশি মিশর, ইরান, ইরাক, পাকিস্তান এবং সৌদি আরবে। ইপিএলে সাবেক আর বর্তমান চ্যাম্পিয়নদের লড়াইয়ে পাত্তাই পেল না লিভারপুল। ম্যানচেস্টার সিটির কাছে 4-0 গোলে বিধ্বস্ত অলরেডস। ইতিহাদের স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ম্যান সিটির। 25 মিনিটে সফল স্পট কিকে সিটিজেনদের এগিয়ে নেন কেভিন ডি ব্রুইনা। এর 10 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের শেষ দিকে স্কোরলাইন 3-0 করেন ফিল ফোডেন। প্রথমার্ধ যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন দ্বিতীয়ার্ধ শুরু করে গার্দিওলার শিষ্যরা। 66 মিনিটে আত্মঘাতী গোলে হতাশা বাড়ে লিভারপুলে। স্টার্লিংয়ের শট চেম্বারলেইনের গায়ে লেগে বল জড়ায় জালে। ম্যাচ শেষের দিকে ইনজুরি টাইমে ভিএআরে বাতিল হয় রিয়াদ মাহরেজের গোল। এদিকে লা লিগায় গেতাফেকে 1-0 গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।